আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 25 জুলাই শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, আসামে উচ্ছেদ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, মুখ্য সচিবকে নোটিশ। বিস্ফোরক হবে আসামের পরিস্থিতি, একমাত্র বর্ষা মারণাস্ত্র, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। আন্দোলনে বাঁচবে না অসমিয়া, প্র্যাকটিক্যাল হতে হবে। আগস্টের প্রথম সপ্তাহে খুলবে মারণাস্ত্রের লাইসেন্সের জন্য অনলাইন পোর্টাল। শিলচরের যানজট সমস্যা সুরাহায় দিল্লিতে নীতিন গাডকারির দ্বারস্থ সাংসদ কোনাদপুর কায়স্থ। মহাসড়কের 0 পয়েন্ট থেকে রামনগর আইএসপিটি পর্যন্ত 4 লেনের সড়ক নির্মাণের প্রস্তাব। দলাইয়ের সিঙ্গারখালের উপর অর্ধনির্মিত সেতু, 5 বছর ধরে দুর্ভোগ চরমে স্থানীয়দের। গ্রামাঞ্চলের ই রিক্সার শ্রীভূমি শহরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি। হাইলাকান্দিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে নেতাজি স্টেডিয়ামে। শশীনগর ডাকাতির ঘটনায় আটক 6, উদ্ধার নগদ অর্থ ও স্বর্ণালংকার। এবং সর্বশেষ খবরটি হলো, ঘর থেকে বের হয়ে নিখোঁজ রংপুর কদমতলার কিশোরী। এবারে শুনুন বিস্তারিত খবর। আসাম সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। আদালতের নির্দেশ অবমাননা করে গোয়ালপাড়া জেলায় উচ্ছেদ অভিযান চালানোর বিরুদ্ধে এই মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করে শুনানিতে রাজি হয়েছে। প্রধান বিচারপতি বি.আর. গাবাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনকে নিয়ে ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার আসামের মুখ্য সচিব সহ অন্যদের বিরুদ্ধে নোটিশ জারি করে 2 সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে। জুন মাসে বিশাল উচ্ছেদ অভিযানে বাড়িঘর গুড়িয়ে দেওয়ার 667টিরও বেশি পরিবার সর্বশান্ত হয়েছে। এ নিয়ে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন গোয়ালপাড়ার 8 জন বাসিন্দা। তাদের অভিযোগ, ব্যক্তিগত শুনানি এবং আবেদন বা বিচার বিভাগীয় পর্যালোচনার জন্য পর্যাপ্ত সময় না দিয়ে একতরফাভাবে অমানবিক উচ্ছেদ অভিযান চালানো হয়। আইনজীবী আদিল আহমেদের মাধ্যমে সুপ্রিম কোর্টে মামলাটি দায়ের করা হয়েছে। তিনি বলেন, উচ্ছেদ অভিযানে একমাত্র টার্গেট করা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে। একই স্থানে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষের বসবাস থাকলেও তাদের উচ্ছেদ করা হয়নি। কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে বৈষম্য করেছেন। আদালতে আবেদনকারীদের প্রতিনিধিত্বকারী সিনিয়র আইনজীবী সঞ্জয় হেগড়ে জানিয়েছেন, উচ্ছেদ অভিযানের আগে মাত্র 2 দিনের সময় দিয়ে নোটিশ দেওয়া হয়েছিল, আর নোটিশ দেওয়ার পরই উচ্ছেদ অভিযান শুরু করে দেওয়া হয়। আদালতে প্রধান বিচারপতি আইনজীবী হেগড়েকে জিজ্ঞেস করেন, আপনারা কেন হাইকোর্টে গেলেন না? জবাবে তিনি জানান, অনেকে হাইকোর্টে গিয়েছেন এবং পুনর্বাসনের জন্য আবেদন করা হয়েছে। যারা উচ্ছেদ হয়েছেন তাদের আইনি প্রক্রিয়ার সুযোগ দেওয়া হয়নি। এই 667টি দরিদ্র পরিবার ওই জমিতে 60-70 বছর থেকে বাস করছিলেন। ব্রহ্মপুত্র নদী সময়ে সময়ে স্থান পরিবর্তন করেছে, আর এতে অনেক মানুষ সর্বশান্ত হয়ে উঁচু স্থানে সরে যান। বৃহস্পতিবার শুনানিতে সুপ্রিম কোর্টের বেঞ্চ সতর্ক করে দিয়ে বলেছে, আমরা নোটিশ ইস্যু করতে চাই। যদি সরকার জমিটি নিজের বলে আত্মরক্ষার ব্যবস্থা করে নেয়, তাহলে আমাদের নির্দেশ কার্যকর হবে না। আমরা ইতিমধ্যে বলেছি, সরকারি জমি, স্ট্রিট, সর্বজনীন স্থান, নদী, জলাধার বেদখল হলে আমাদের নির্দেশ কার্যকর হবে না। এরপর আইনজীবী হেগড়ে স্থিতাবস্থা বজায় রাখার জন্য আদালতে অনুরোধ জানান। আইনজীবী সঞ্জয় হেগড়ের অনুরোধের জবাবে প্রধান বিচারপতি বলেন, এটা যদি সরকারি জমি হয় তাহলে হবে না। আদালতের পূর্বের যে নির্দেশনা রয়েছে, এর বিপরীত নির্দেশ আমরা দিতে পারবো না। উল্লেখ্য, 2024 সালের 13 নভেম্বর এক রায়ে জাতীয় স্তরে গাইডলাইন জারি করা হয়েছিল। আগাম কারণ দর্শানোর নোটিশ ছাড়া সম্পত্তি গুড়িয়ে দেওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং উচ্ছেদ করতে হলে 15 দিন সময় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মামলার আবেদনে সেই প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। আবেদনকারীরা জানান, হাসিলাবিল রাজস্ব গ্রামে তারা পরিবার নিয়ে বাস করছিলেন, কিন্তু সাম্প্রতিককালে কোনো সরকারি কর্তৃপক্ষ এতে আপত্তি জানাননি। হঠাৎ করেই তাদের উচ্ছেদ হয়। 13 জুন নোটিশ দিয়ে 15 দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়। এলাকার বাসিন্দারা আরও সময় দেওয়ার এবং শুনানির সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেন। নোটিশ ইস্যু করা হয় জরুরি ভিত্তিতে এবং কোনো ন্যায় বিচার ছাড়াই। সুপ্রিম কোর্টে মামলায় উচ্ছেদ হওয়া লোকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ধ্বংস করা বাড়ি, স্কুল ইত্যাদি পুনর্নির্মাণের জন্য আসাম সরকারকে নির্দেশ দিতে আবেদন জানানো হয়েছে। পরবর্তী খবর, আসামের পরিস্থিতি বিস্ফোরক হতে পারে, এক প্রকার সতর্কতায় জারি করে দিলেন মুখ্যমন্ত্রী। সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে বেঁচে থাকার উপায়ও দিলেন বাতলে। অসমিয়া খিলঞ্জিয়াদের হাতে মারণাস্ত্র থাকলেই বেঁচে থাকা সম্ভব হবে তিনি মনে করেন, কিন্তু আন্দোলন করে অসমিয়া জাতির বেঁচে থাকা সম্ভব নয় দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, বেঁচে থাকতে হলে অসমিয়াকে প্র্যাকটিক্যাল হতে হবে, এছাড়া আর উপায় নেই।
আসামে অসমিয়া জনগণ সংখ্যালঘুতে পরিণত হওয়ার ভবিষ্যৎবাণী কিছুদিন ধরে করে যাচ্ছেন তিনি। আগামী 10 বছরেই অসমিয়ারা সংখ্যালঘুতে পরিণত হওয়ার কথাও বলছেন। তার দাবি 2041 সালেই আসামে মুসলমান ও হিন্দুর জনসংখ্যা 50-50 হয়ে যাবে। তাই আসামের জনবিন্যাসে পরিবর্তন ঠেকাতেই রাজ্যের স্থানে স্থানে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সরকার। বনাঞ্চল সরকারি জমি বেদখল করে বসতি স্থাপন করা ধর্মীয় মুসলমানদের উচ্ছেদ করা হচ্ছে। এরই মধ্যে খিলঞ্জিয়া সংখ্যালঘুদের হাতে মারণাস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হিমন্তের সরকার। ধর্মীয় সংখ্যালঘু পরিবেষ্টিত এলাকায় অসমিয়া জনগণ আবেদন করলেই মারণাস্ত্রের লাইসেন্স পাবেন। আমজনতার হাতে মারণাস্ত্র তুলে দেওয়া নিয়ে বিরোধীরা তুমুল সমালোচনা করলেও মুখ্যমন্ত্রী মনে করেন খিলঞ্জিয়া অসমিয়া জনগণকে বাঁচতে হলে মারণাস্ত্রের প্রয়োজন রয়েছে। তাই মারণাস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন দাখিলের পথ সহজ করতে আগস্টের প্রথম সপ্তাহে এক অনলাইন পোর্টালও চালু করতে চলেছে সরকার। বৃহস্পতিবার ডিব্রুগড়ে এ নিয়ে মুখ্যমন্ত্রীকে সাংবাদিকদের প্রশ্ন, আসামের পরিস্থিতি কি এতটাই বিস্ফোরক যে মারণাস্ত্রের লাইসেন্স দিতে হবে? মুখ্যমন্ত্রীর জবাব, পরিস্থিতি বিস্ফোরক হয়ে উঠুক আমিও চাই। আসামের পরিস্থিতি কখনো বিস্ফোরক হতেই পারে, কিন্তু পরিস্থিতি বিস্ফোরক হলে মানুষ বাঁচবেন কিভাবে? হাতে অস্ত্র থাকলেই বাঁচতে পারবেন। আমার স্পষ্ট কথা, অসমিয়ারা বাঁচতে শিখেছেন, আরও শিখতে হবে। শুধু আন্দোলন করেই অসমিয়া জাতি বেঁচে থাকতে পারবে না বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আন্দোলন করে অসমিয়া বেঁচে থাকতে পারবে না, বেঁচে থাকতে হলে প্র্যাকটিক্যাল হতে হবে। আমরা ইতিমধ্যেই কয়েকটি প্র্যাকটিক্যাল পদক্ষেপ নিয়েছি। ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসে আরও কিছু পদক্ষেপ নেব। ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আমি, যতটা পারি দিয়ে যাব, তাতে আপত্তি নেই, কিন্তু আমার নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। সংবিধানের নীতি নিয়মের মধ্যে থেকেই সেই লক্ষ্যে উপনীত হবে কম সময়ের মধ্যে। পরবর্তী খবর, শিলচরের যানজট সমস্যা শুরু হয় দিল্লিতে নীতিন গাডকারির দ্বারস্থ সাংসদ কোনাদ পুরকায়স্থ। শিলচরের যানজট সমস্যা দীর্ঘদিনের। শিলচর থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে এ বিষয়ে তৎপর হলেন কোনাদ পুরকায়স্থ। শিলচরের যানজট সমস্যার শুরু হয় দিল্লিতে সচেষ্ট হলেন তিনি। বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে বৈঠকে মহাসড়ক, ভারতমালা, বরাক উপত্যকার নির্মীয়মান বিভিন্ন প্রকল্প সহ শিলচরের যানজট সমস্যা নিয়ে আলোচনা করেন সাংসদ কোনাদ। এসব প্রকল্প রূপায়ণে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুরুত্ব আরোপ করে আসছেন। সে কথা উল্লেখ করে দক্ষিণ আসামের জনগণের স্বার্থে মহাসড়কের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণে কেন্দ্রীয় মন্ত্রী গাডকারির কাছে অনুরোধ জানান সাংসদ কোনাদ। এছাড়াও নির্মীয়মান ভারতমালা সহ অন্য প্রকল্পের কাজও দ্রুত সম্পন্ন করতে কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বৈঠকে শিলচর শহরের যানজট সমস্যা এবং এর সমাধানের বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। শিলচরের যানজট সমস্যা নিরসনে দুটি প্রস্তাবও দেন সাংসদ কোনাদ পুরকায়স্থ। এর মধ্যে রয়েছে শিলচর বাইপাসকে 4 লেনে উন্নীতকরণ, পাশাপাশি মহাসড়কের 0 পয়েন্ট থেকে রামনগর আইএসপিটি পর্যন্ত 4 লেনের সড়ক নির্মাণ। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি ইতিবাচক সাড়াও দিয়েছেন বলে জানান সাংসদ কোনাদ। প্রস্তাব দুটি বাস্তবায়িত হলে শিলচর শহরের যানজট সমস্যার স্থায়ী সমাধান হতে পারে বলে মনে করছেন তিনি। সম্প্রতি রাজ্যসভার সাংসদ পদে শপথ গ্রহণের আগে শিলচরে একাধিক সভায় যানজট সমস্যা নিয়ে উদ্বেগ ব্যক্ত করেন সাংসদ কোনাদ পুরকায়স্থ। এবার সাংসদ পদে শপথ গ্রহণ করেই শহরের যানজট সমস্যা নিরসনে সচেষ্ট হয়েছেন তিনি। এ বিষয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে বৈঠকের পর শহরের যানজট সমস্যার সুরাহায় দুটি প্রস্তাব রূপায়ণে শীঘ্রই কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে দৃঢ় প্রত্যয়ী সাংসদ কোনাদ পুরকায়স্থ। প্রস্তাব দুটির মধ্যে একটি শিলচর বাইপাস, যে সড়ক পথ রামনগর আইএসবিটি থেকে এনআইটি সংলগ্ন পয়েন্ট পর্যন্ত বর্তমানে 2 লেনের রয়েছে, সেই সড়ককে 4 লেনে উন্নীতকরণের প্রস্তাব দিয়েছেন সাংসদ। আর রয়েছে নতুন করে মহাসড়কের 0 পয়েন্ট থেকে দুধপাতিল হয়ে রামনগর আইএসপিটি পর্যন্ত 4 লেনের সড়ক নির্মাণের প্রস্তাব। তা বাস্তবায়িত হলে আগামী দিনে শহরের বুক চিরে আর যেতে হবে না বেশিরভাগ পণ্য পরিবহনকারী লরিকে। তাছাড়া শিলচর শহরাঞ্চলকে এড়িয়ে অনায়াসে পার্শ্ববর্তী রাজ্য ও জেলায় যাতায়াত করতে পারবে যাত্রীবাহী যানবাহনও। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠকে সাংসদ কোনাদ আরও উল্লেখ করে, বর্তমানে শিলচর শহরাঞ্চলকে ঘিরে যে হাইওয়ে প্ল্যানিং চলছে, এতে দেখা যায় মহাসড়কের 0 পয়েন্ট থেকে আইএসপিটি পর্যন্ত প্রায় 27 কিলোমিটার ঘুরে পার্শ্ববর্তী ত্রিপুরা বা শ্রীভূমি জেলায় যাতায়াত করবে যানবাহন, বিশেষ করে পণ্য পরিবহনকারী লরি। এতে শুধু যাতায়াতের সময় বেশি লাগবে তা নয়, জ্বালানি খরচও বেশি হবে। এর প্রভাব পড়বে শহরের যানজটেও।
তবে প্রস্তাবিত মহাসড়কের 0 পয়েন্ট থেকে দুধপাতিল হয়ে আইএসবিটি পর্যন্ত 4 লেনের সড়ক নির্মাণ হয়ে গেলে দূরত্ব হবে মাত্র 8 থেকে 10 কিলোমিটার। এতে যেমন সময় কম লাগবে, তেমনি কমবে যানবাহনের জ্বালানির খরচও। এছাড়াও এতে শহরাঞ্চলের যানজট সমস্যারও সমাধান হবে। একই সঙ্গে এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত হবে বলে যুক্তি পেশ করেন সাংসদ। তাছাড়া রাজ্যে ভারতমালা প্রকল্পের কাজের উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে, এ বিষয়েও আলোকপাত করেন সাংসদ। বরাক উপত্যকাতেও ভারতমালা প্রকল্পের কাজ চলছে। এছাড়াও বিভিন্ন প্রকল্প বরাদ্দ হয়েছে। এসব প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে NHIDCL। সব বাধা বিপত্তি দূর করে এসব প্রকল্পের কাজ যাতে নির্ধারিত সময়ে শেষ হয়, সেজন্য এদিন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির দ্বারস্থ হন সাংসদ কোনাদ। পরবর্তী খবর, ধলাইয়ের সিঙ্গারখালের উপর অর্ধনির্মিত সেতু 5 বছর ধরে দুর্ভোগ চরমে স্থানীয়দের। ধলাইয়ের ভাগাবাজার থেকে মাত্র 500 মিটার দূরে সিঙ্গারখালের উপর একটি অর্ধনির্মিত পাকা সেতু দীর্ঘ 5 বছর ধরে স্থানীয়দের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পেরিয়ে প্রতিদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। কোকাইপুঞ্জি, শামচরণপুর এবং রাজনগর, এই 3টি গ্রামের সীমান্তবর্তী এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগ, 5 বছর আগে সেতুটির নির্মাণ কাজ শুরু হলেও বরাদ্দকৃত অর্থে নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি। ফলস্বরূপ এই বিপজ্জনক পরিস্থিতি। এই অর্ধনির্মিত সেতুর জন্য 2 বছর আগে বড় ধরনের দুর্ঘটনার শিকার হন এক প্রৌঢ়। 65 বছরের তৈয়ব আলী মজুমদার নামের প্রৌঢ় সেতু পার হতে গিয়ে খালের মধ্যে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ চিকিৎসার পর তিনি প্রাণে বাঁচলেও বর্তমানে একরকম পঙ্গু হয়ে জীবন কাটাচ্ছেন। স্থানীয়দের দাবি, এই সেতুর উপর দিয়ে চলাচল করা প্রতি মুহূর্তে এক আতঙ্কের বিষয়। বিশেষ করে বর্ষাকালে অথবা রাতের অন্ধকারে এই বাঁশের সাঁকো পার হওয়া অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়ে। তবে সম্প্রতি সেতুটি নিয়ে আশার আলো দেখা দিয়েছে। খবর পাওয়া গেছে সেতুর অবশিষ্ট নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য আরও একবার অর্থ মঞ্জুর করা হয়েছে। এই খবরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় মানুষ। তারা সরকারের কাছে অবিলম্বে এই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন, যাতে আর কোনো বড় ধরনের বিপদ না ঘটে এবং স্থানীয় মানুষ নিরাপদে যাতায়াত করতে পারেন। স্থানীয়দের আশা, সরকার এতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। বহু প্রতীক্ষিত সেতুটির নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। পরবর্তী খবর, গ্রামাঞ্চলের ই রিকশার শ্রীভূমি শহরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি। শ্রীভূমি শহরে যানজটে নাজেহাল সাধারণ নাগরিক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে 1 কিলোমিটার জায়গা যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। একদিকে যানজট, অন্যদিকে গোটা শহরে গর্তের মিছিল। ফলে প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়ছে ছোটো ছোটো গাড়িগুলো, আহত হচ্ছেন যাত্রীরা। শ্রীভূমি শহরকে যানজট মুক্ত করতে টুকটুক চালকদের উপর এবার কঠোর নির্দেশনা জারি করল পৌরসভা। বিশেষ করে শহরের যত্রতত্র ট্রাফিক জ্যাম এড়াতে গ্রাম কিংবা শহরাঞ্চলের টুকটুক বা ই রিকশা চালকদের এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে এবং আগামী 1 আগস্ট থেকে যাবতীয় সিদ্ধান্ত কার্যকর হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব। বৃহস্পতিবার পৌরসভায় আহত এক সাংবাদিক বৈঠকে পৌরপতি জানান, শহরাঞ্চলের ই রিকশা চালকদের চলাচলের এক গণ্ডি বা লক্ষণ রেখা নির্ধারণ করা হয়েছে। শহরাঞ্চল থেকে প্যাসেঞ্জার নিয়ে কোনো ই রিকশা সরাসরি গ্রামাঞ্চলে পাড়ি জমাতে পারবে না। সেক্ষেত্রে কিছুটা বাধা নিষেধ আরোপ করা হয়েছে। শহর থেকে শিলচর রোডের সরিষা গ্যাস গোডাউন কিংবা উপরন্তু নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশন, পাতারকান্দি রোডের লাইফলাইন হাসপাতাল পর্যন্ত ই রিকশাগুলো যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। অনুরূপভাবে শহর থেকে লঙ্গাই ব্রিজ, সেটেলমেন্ট এলাকার বটরসি কালভার্ট এবং লক্ষ্মীবাজার রোডের টিলাবাজার পর্যন্ত শহরের ই রিকশাগুলো চলাচল করতে পারবে। গ্রামে শুধুমাত্র রিজার্ভ নিয়ে যেতে পারবে, তবে ফেরার ক্ষেত্রে গ্রাম থেকে কোনো প্যাসেঞ্জার নিয়ে আসতে পারবে না। বুধবার শহরের ই রিকশা চালক, পুর কর্তৃপক্ষ এবং ট্রাফিক ইনচার্জকে নিয়ে আহত এক ত্রিপাক্ষিক বৈঠকে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে পৌরপতি জানান। তিনি আরও বলেন, শুধুমাত্র শহরাঞ্চল নয়, গ্রামাঞ্চলের ই রিকশা চালকদের ক্ষেত্রেও একইভাবে কঠোর নির্দেশিকা জারি থাকছে। তারা প্যাসেঞ্জার নিয়ে সরাসরি শহরে প্রবেশ করতে পারবেন না, শহরের বাইরে তাদের থাকতে হবে। রিজার্ভ নিয়ে শহরে এলে ফেরার পথে শহর থেকে কোনো প্যাসেঞ্জার নিতে পারবে না। এছাড়াও শহরাঞ্চলের পুরো এলাকার টুকটুকগুলোর হুডগুলো হলুদ রং দিতে হবে এবং পুরসভার এক লোগো ই রিকশায় সেটা দিতে হবে বলে তিনি উল্লেখ করেন। পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব বলেন, পৌরসভার সিদ্ধান্ত সবাইকে কঠোরভাবে মেনে চলতে হবে। শহরের ই রিকশাগুলোর ইন্স্যুরেন্স এবং অন্যান্য নথিগুলো আপডেট রাখতেও তিনি সবার প্রতি আহ্বান জানান।
পরবর্তী খবর, ঘর থেকে বের হয়ে নিখোঁজ রংপুর কদমতলার কিশোরী। বেড়ানোর উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে নিখোঁজ রংপুর কদমতলার এক কিশোরী। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। বৃহস্পতিবার সাংবাদিক ডেকে ঘটনাটি জানান পরিবারের লোকরা। এদিন রংপুর পুলিশ ফাঁড়িতে এক নিখোঁজ সংক্রান্ত এজাহার দাখিল করেন কিশোরীর বাবা, রংপুর কদমতলা চতুর্থ খণ্ডের বাসিন্দা ময়না মিয়া লস্কর। ময়না মিয়া জানান, 17 বছরের কিশোরী পম্পি বেগম লস্কর বুধবার বিকেল আনুমানিক 3:30 নাগাদ রংপুর কদমতলা থেকে শিলচর অন্নপূর্ণা ঘাটে দুই বান্ধবীর সঙ্গে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়। যাওয়ার সময় পম্পির সঙ্গে মোবাইল ফোন ছিল, কিন্তু বিকেল 4টার পর হঠাৎ করে পম্পি বেগমের মোবাইল বন্ধ হয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পম্পির কোনো ধরনের সন্ধান পায়নি। নিরুপায় হয়ে পম্পি বেগম লস্করের বাবা সংবাদ মাধ্যমের সাহায্যে পম্পি বেগম লস্করকে কোনো সহৃদয় ব্যক্তি দেখে থাকেন তাহলে রংপুর আউটপোস্ট বা 9395817556 নম্বরে যোগাযোগ করার জন্য বিনম্র অনুরোধ জানান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।